আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় ৭ জানুয়ারি থেকে ক্ষুদে এবং যুব ফুটবলারদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় ৩টি বিভাগে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শিলচর ফুটবল একাডেমির মাঠে। প্রতিযোগিতা শেষ হবে ১০ জানুয়ারি। এই ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর জানালেন, আমরা শিলচর ফুটবল একাডেমি এবার তৃতীয়বার আমরা ইন্টার মডেল ফুটবল টুর্নামেন্ট আমরা করছি বাচ্চাদেরকে নিয়ে, যেটা বয়স হলো ৬ থেকে ১৬ বছর অবধি। তো আমরা ৪টা ভাগে ভাগ করেছি। ৬ থেকে ৮ বছরের নিচে একটা গ্রুপ, ৮ থেকে ১০ বছরের নিচে আর একটা গ্রুপ, ১০ থেকে ১৩ বছরের নিচে একটা গ্রুপ এবং ১৩ থেকে ১৬ বছরের নিচে আর একটা গ্রুপ। এই ৪টা গ্রুপে এই গ্রুপের খেলা আমরা আরম্ভ করেছি ৭ তারিখ থেকে ৭ই জানুয়ারি এবং সর্বমোট প্রায় ১৫০টা ছেলে যারা আমরা এখানটায় প্রশিক্ষণ নেয় শিলচর ফুটবল একাডেমিতে, ওদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা আমরা করি। আমরা নাম দিয়েছি টুর্নামেন্টের ইন্টার মডেল ফুটবল টুর্নামেন্ট। তো সব ছেলেরা পার্টিসিপেশন সার্টিফিকেট আমরা দিই ছেলেদের, ওদের এনকারেজ করার জন্য, এবং সব গ্রুপেরই যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয় ওদেরকে আমরা মেডেল দিই। চ্যাম্পিয়ন টিমকে গোল্ড এবং রানার্স আপ টিমকে সিলভার, এবং প্রত্যেক গ্রুপের এই গ্রুপের ফাইনালের ম্যান অফ দ্য ফাইনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় বাচ্চাদের, যাতে ওরা মোটিভেট হয়, ফুটবলের প্রতি আরও আকর্ষণ বাড়ে। তো এটা একটা ফুটবল ফেস্টিভ্যালের মতো আমরা করি প্রত্যেক বছর। তো এইবার আমরা ৭ তারিখে শুরু করেছি ৬ থেকে ৮ বছরের নিচে, এবং ৮ তারিখে আমাদের ফিক্সার হয়েছে ৮ থেকে ১০ বছরের নিচে ছেলেদের নিয়ে খেলা, এবং ১০ থেকে ১৩ বছরের দুটো গ্রুপ আমরা করেছি, কারণ ওইখানটায় আমরা ১০টা টিম বানিয়েছি, যেটা 5 এ সাইড ফুটবল হয়। তো ৯ তারিখ এবং ১০ তারিখ আপনার ১০ থেকে ১৩ বছরের ছেলেরা খেলবে, এবং ১৩ থেকে ১৬ বছরের ছেলেরা খেলবে ১১ এবং ১২ তারিখে। আর ১৩-১৪ আমরা বন্ধ রেখেছি সংক্রান্তি এবং বিহুর জন্য। ১৫ তারিখে আমরা ফাইনাল করব ৩টে গ্রুপে, অনূর্ধ্ব ৮ থেকে ১০, ১০ থেকে ১৩, ১৩ থেকে ১৬, এই ৩টে এজ গ্রুপের ফাইনাল হবে ১৫ই জানুয়ারি বিকেল ৪টা থেকে, এবং খেলার সময় থাকে ১০ মিনিট, ৫ মিনিট এবং ১০ মিনিট। ৫ মিনিটের জন্য ব্রেক থাকে মধ্যেখানে। টোটাল ২০ মিনিট খেলে ছেলেরা। এই প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা আমাদের শিলচর ফুটবল একাডেমি টাফ, যেটা আমরা মাঠটা আছে ওইখান থেকে আমরা করি। বিকেল ৪টার থেকে রাত্রে ৮টা, সাড়ে ৮টা অবধি হয় টুর্নামেন্টটা আর কি। তো কতজন প্লেয়ার? ১১ জনের দল নাকি এত বেশি আছে? না, এমনিতে এটা 5 এ সাইড ফুটবল টুর্নামেন্ট, তো প্রত্যেক টিমেই ৮জন করে টিম থাকে আর কি। একটা টিমের সাবস্টিটিউট করতে হয়, তো যাতে ছেলেরা টায়ার্ড না হয় এবং সব ছেলে যাতে খেলার সুযোগ পায়। তো সেই সব চিন্তাভাবনা নিয়ে আমরা ৮জন করে প্রত্যেক টিমে থাকে আর কি। এই যারা খেলোয়াড় অংশগ্রহণ করেছে তারা কি সবাই আমাদের কাছাড় জেলার নাকি বরাক উপত্যকার? না, কাছাড় জেলারই ছেলেরা। গ্রামগঞ্জের রয়েছে নাকি বেশিরভাগ শহরে? গ্রামগঞ্জের এখানটায় করে না, শহরে এসে। তো এরা সবই আমাদের শিলচরের বাসিন্দা বাচ্চারা, ওদের প্যারেন্টস নিয়ে আসে, এসে এনজয় করে ওরা। এবার নিয়ে আপনারা এবার তৃতীয়বার আমরা। তাহলে এই যে তৃতীয়বার এ ধরনের আসরের আয়োজন করা হয়েছে, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো সারা বছরই ছেলেরা প্র্যাকটিসের মধ্যে থাকে, হ্যাঁ, যাতে একটা ম্যাচ খেলার সুযোগ পাই। এমনিতে তো প্র্যাকটিস ম্যাচ খেলি প্রত্যেক দিন,
কিন্তু একটা কম্পিটিশন যদি হয় তাহলে ওদের পারফরমেন্সটা ধরা যায়। হ্যাঁ, এতে আমাদের সুবিধা হয় কি, এখান থেকে ভালো ভালো ছেলে কালেক্ট করে আমরা, যেমন কদিন আগে আমরা গুয়াহাটিতে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম, অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 13। তো সেই সব একটা অপরচুনিটি থাকে ছেলেদের, বাচ্চাদের যারা ট্যালেন্ট, আমরা সার্চ করে ওদেরকে নিয়ে বাইরে খেলতে যাওয়ার যায়। তো সেই সব অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। তো ছেলেরাও একটা নিজের মাপ বুঝতে পারে, প্যারেন্টসরাও বুঝতে পারে ছেলেদের ডেভেলপমেন্ট। টুর্নামেন্ট করলে পরে এইসব জিনিস চোখে পড়ে আর কি। তো এই যে মানে আপনারা লাগাতার তৃতীয় বার এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করছেন, তো এ ব্যাপারে আপনাদের কোনো সাফল্য এসেছে বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, সাফল্য তো এসেছে। যেরকম এবার এই কদিন আগেই আমাদের অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 13 টিম গিয়েছিল গুয়াহাটিতে। আমরা অনূর্ধ্ব 11-তে আমরা রানার্স আপ হয়েছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে 1 গোল হেরে। তো ছেলেরা এবং সব ছেলেই কিন্তু লোকাল ছেলে, বাইরের না কিন্তু, শিলচরের বাসিন্দা ওরা। খেলেছে, ভালো খেলেছে। এবং পরবর্তীতে আমরা একটা চিন্তা ভাবনা আছে যাতে আমরা একটা টুর্নামেন্ট করতে পারি, এরকম 3টে শিলচরের লোকাল টিম এবং 3টে আউটসাইডের, মেঘালয়, আসামের, গুয়াহাটি থেকে এবং মিজোরাম থেকে একটা টিম এনে অনূর্ধ্ব 9, অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 13 বছরের বাচ্চাদেরকে নিয়ে 5 সাইড এবং 7 সাইড টুর্নামেন্ট যাতে করতে পারি আর কি, সেরকম একটা চিন্তা ভাবনা আছে আর কি একটা। তাছাড়া এই যে স্থানীয় যারা ফুটবলার রয়েছে, খুদে ফুটবলার যারা বাইরে গিয়ে বহির্রাজ্যে কোনো দলের হয়ে খেলার একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের ব্যাপারে কোনো আশা রয়েছে কি ভবিষ্যতে, বা এই ধরনের সাফল্য এসেছে? হ্যাঁ, আমাদের একাডেমিতে যেটা রেসিডেন্সিয়াল ছেলেরা আছে 20টা ছেলে, তো সেখান থেকে এখন অব্দি 4-5টা ছেলে অলরেডি ব্যাঙ্গালোর, গুয়াহাটি ওরা, গুয়াহাটি সাইয়ে একটা ছেলে, ব্যাঙ্গালোরে আছে 4টা ছেলে, ওরা খেলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইয়ুথ লিগ ব্যাঙ্গালোর টিম হয়। তো ছেলেরা আসছে কিন্তু। এবং আমাদের লোকাল যেটা মানে 10 বছর নিচে বাচ্চাদের আমাদের একটা এই গ্রুপ আছে, বাংলাদেশে কিছু ছেলে, প্রতিভান ছেলে আছে যারা ভবিষ্যতে ভালো খেলার রাখতে আর কি। যে ভাবনা নিয়ে আপনারা শুরু করেছেন বা একাডেমির যাত্রা শুরু হয়েছে, কিছুটা হলেও আপনারা সফল হয়েছেন? সফল হয়তো হয়নি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা হয়েছি। যেমন আমাদের শিলচর ফুটবল একাডেমি এখন অব্দি, আমরা 1997 ইংরেজি স্থাপিত হয়েছিল, এরপরে কিন্তু 3টে ছেলে এখন অব্দি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে, ভারতবর্ষ হয়ে প্রতিনিধিত্ব করেছে। তাছাড়াও রাজ্য দল হয়ে অনেক ছেলে, 50-60টা ছেলে এখন অব্দি খেলেছে। চাকরিও পেয়েছে পুলিশে, ওএনজিসিতে, ফেলটেক্স, গোটা 30-40টা ছেলে। তো সেটা একটা ভালো হতো, আমাদের এজ এ টিম হয়তো আমরা সাকসেস নিয়ে আসতে পারিনি, কিন্তু ইন্ডিভিজুয়াল ছেলেরা কিন্তু বেনিফিটেড হয়েছে এখন অব্দি। তো আপনি যে আশা নিয়ে এইবারের প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা সফল হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সফল হবে। সবচেয়ে বড় জিনিস হলো ছেলেরা একটা প্ল্যাটফর্ম দেওয়া আর কি, খেলার সুযোগ করে দেওয়া। হ্যাঁ, যেটা আমাদের এতদ অঞ্চলে কিন্তু এই বয়স ভিত্তিক খেলাটা খুব কমই হয়। এরকম যদি ছেলেরা খেলতে পারে, অন্যরাও যদি অর্গানাইজ করে, এতে যদি ছেলেরা পার্টিসিপেট করতে পারে, তাহলে কিন্তু ওদের অভিজ্ঞতাটা বাড়বে ফুটবল খেলার। এই সমস্ত যারা ক্ষুদে ফুটবলাররা অংশগ্রহণ করছে, অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, সবচেয়ে বড় সহযোগিতা হলো ওদের পার্টিসিপেশন। আর্থিক সহযোগিতা আমরা নেই না, কারণ ওরা ফিস দিয়ে আমাদের এখানে ট্রেনিং নেয়। তো ওদের ইন্টারেস্ট, প্যারেন্টসরা আসে, মা বাবারা আসে খেলা দেখতে বাচ্চাদের টুর্নামেন্টের সময়। এটাই সার্থকতা। এটাই বড় জিনিস, যেটা আমরা বছর 3-4 আগে আমরা ভাবিনি ফুটবলের অভিভাবকরা আসবে মাঠে একটা বাচ্চা ছেলে নিয়ে ফুটবল খেলতে, ওর অভিভাবক নিয়ে আসবে। কিন্তু আজকের দিনে কিন্তু সব ছেলে মেয়েদের অভিভাবকরা আসে কিন্তু আমাদের ফুটবলে ওদের বাচ্চাদের নিয়ে ট্রেনিং এর সময়। হাইলাকান্দি জেলায় অতীতে খেলাধুলার পরিকাঠামো কিভাবে গড়ে উঠেছিল,
ক্রীড়া সংগঠনই বা কেমন ছিল এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বর্ষিয়ান ক্রীড়া ব্যক্তিত্ব বিজয় কুমার ধর বললেন, হাইলাকান্দিতে এ ধরনের কোনো পরিকাঠামো ছিল না খেলাধুলার। কারণ খেলাধুলাটার প্রথম সূত্রপাত হয় গভর্নমেন্ট স্কুল থেকে, ফুটবল খেলা দিয়ে। তার আগে কাবাডি টাবাডি এইসব গ্রামীণ খেলা তো হতো। তো এখানে ওই এক ইংরেজ সাহেব ছিল জনসরা, উনি গিয়ে হেডমাস্টারকে ধরে ফুটবলের খেলাটা একটু আরম্ভ করেন আর কি 1905-এ। তারপরে আগে একটা খেলা হতো, এখানে মনাছড়া ক্লাব আছে, সবাই জানা আছে, এটা ইউরোপিয়ান প্ল্যান্টারদের একটা ক্লাব, তারা প্রতি শনিবার এখানে জমায়েত হতো। তখন একটা খেলা হতো প্ল্যান্টার্স বনাম ইন্ডিয়ান এখানে লোকাল যারা টিম এবং প্ল্যান্টার্স এবং একটা ফুটবল খেলা হইতো, ওখানে হইতো কোনো তুমি হাইলাকান্দি হইতো। 1920 ইংরেজিতে আমি যতদূর জানি যে খবর, যে 1920 ইংরেজি একটা ফুটবল ক্লাব হয় আর কি, স্পোর্টিং ক্লাব নাম দিয়ে। তো এখানে ওইটা বোধহয় এখানে অবনী দত্ত করতে করে ভদ্রলোক ছিলেন, খেলতেন আগরতলায়, উনি বোধহয় একটু টিমটা বানিয়েছেন এইরকম ধরনের। পরবর্তীকালে সন্তোষবাবু তারা একটা টিম করেন, ওয়াইএমএসিটার নাম সবাই জানে, ওয়াইএমএসি টিম, ইয়াং ম্যান অ্যাথলেটিক ক্লাব বলে। এটা বোধহয় 1932-31 এরকম হবে। আর তারপরে 1936 ইংরেজিতে মুসলিম স্পোর্টিং করে একটা ক্লাব হয় এখানে। তো ইন্ডিপেন্ডেন্সের পরে মুসলিম শব্দটা নাম দিয়ে তারা এটাকে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব করে, এটা যেটা এখনও আছে বোধহয়, নামটা পরিবর্তন করে স্পোর্টিং করে। আর 1944 ইংরেজি টাউন ক্লাব হয় একটা, টাউন ক্লাব হয়। তো এই নিয়ে একটা খেলাধুলার পরিকাঠামো না, মানে খেলাধুলার চর্চা আরম্ভ হয় আর কি। একটা 1948 ইংরেজি একটা অ্যাসোসিয়েশন হয় এখানে, হাইলাকান্দি ফুটবল অ্যাসোসিয়েশন নাম দিয়ে, এবং সন্তোষবাবু এটার সেক্রেটারি, প্রয়াত সন্তোষ কুমার রায়। একটা টুর্নামেন্ট চলতো এখানে, এটারে বলতো প্রতাপ রায় মেমোরিয়াল কাপ। খুব সম্ভব সন্তোষবাবুর ঠাকুরদা হবে এরকম, তার নামে একটা কাপ হতো। ওখানে কিন্তু বাইরে থেকে টিম আসতো, শিলচর, ইভেন একবার সিলেট থেকেও আছে, একবার হবিগঞ্জ থেকেও টিম এসেছিল ওই টুর্নামেন্টে। কিন্তু তখন আসাম স্টেট অ্যাসোসিয়েশনের লোকে অ্যাফিলিয়েটেড ছিল না আর কি। স্টেট লেভেলে কোনো কম্পিটিশনে তখন আইন কানুনও ছিল না। এই তো ওয়াইএমএসি টিম তো একবার ব্রাহ্মণবাড়িয়া খেলা গেল, এখন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে খেলা গেল, এরকম বাইরে বাইরে যেতে পারতো। বিহারে গেল, বেতিয়াতে গেল, টিম গেল, এরকম বাইরে যেত। পরিকাঠামো ছিল না কিন্তু, কারণ মাঠটা ছিল না তো এখানে যে মাঠটা দেখা যায়, এরা সবাই বলে এটা গোচারণ ভূমি বা গ্রেজিং গ্রাউন্ড না কিনে বলে। তো যদিও পরবর্তীকালে আমি যখন এখানে কলেজে জয়েন করলাম, হাইলাকান্দি এসএস কলেজে, তখন আরম্ভ করলাম যে কীভাবে এখানে একটা স্টেট লেভেলের অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাফিলিয়েশনটা আনা যায়, না নিলে গভর্নমেন্টে কোনো গ্রান্ট পাওয়া যায় না অ্যাফিলিয়েশন না থাকলে। তখন আমি অ্যাপ্রোচ করলাম বিভিন্ন জায়গাতে, জিজ্ঞেস করলাম, সবাই বলে এটা তো একটা গ্রেজিং গ্রাউন্ড এই মাঠটা। তখন আমি এখানে এসডি ছিল, এসডিসি কি চৌধুরী বলে একজন এসি, তাকে বললাম, সেটেলমেন্ট অফিসার, ওকে বললাম দেখুন তো কাইন্ডলি একটু রেকর্ডের মধ্যে কোথায় এখানে গ্রেজিং গ্রাউন্ড সবাই বলে গোচারণ ভূমি। আর অর্থাৎ শহরের যে ছোট্ট শহর ছিল, তো ওখানে যে লোকজন যারা ছিল তাদের বাড়িতে, সবার বাড়িতে গরু থাকতো আর কি। ওই গরু গোচারণ করতে, গরুচারণের জন্য এটার নাম হয়ে যায় গোচারণ ভূমি। তো ওই ভদ্রলোক আমাকে রেকর্ড দেখে বললো, না কোথাও তো গ্রেজিং গ্রাউন্ড শব্দটা নেই, এটা মুখে মুখে বোধহয় চলছে গোচারণ ভূমি কইয়া গ্রেজিং গ্রাউন্ড। তখন আমরা বিকেলবেলা টেনিস খেলতাম সন্ধ্যাবেলা ডিসির বাংলার পাশেই আমাদের টেনিস কোর্ট আছে। ওখানে টেনিস খেলার সময় ওইখানে এইচডিও ছিলেন পিকে দত্ত বলে একজন, খুব জায়গান্টিক ফিগারের, স্পোর্টস মাইন্ডেড, এবং খেলতেন আমাদের সাথে। ওকে বললাম ব্যাপারটা আর কি, যে এরকম জায়গাটা গোচারণ ভূমি বলে ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। ওরা বললে, না এটা তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা খেলতে পারো কিন্তু কোনো রকম কনস্ট্রাকশন কিছু করতে পারবে না। তখন ওকে পিকে দত্তকে আমি বললাম, যেখানে স্টেট লেভেলে অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাফিলিয়েশন না হলে তো কোনো রকম গ্রান্ট আসবে না, কিচ্ছু আসবে না, খেলাধুলাও ইম্প্রুভমেন্ট হবে না। উনি খুব ইন্টারেস্ট নিলেন। ইন্ডিয়া হঠাৎ করে একটা মহেন্দ্র মোহন চৌধুরী, আগের যে চিফ মিনিস্টার ছিলেন, উনি রেভিনিউ মিনিস্টার ছিলেন, উনি হাইলাকান্দির ভিজিটে আসিল। তখন পিকে দত্ত আমাকে বললো যে তুমি একটা মেমোরেন্ডাম তৈরি করো, আমি তোমার ইন্টারভিউ দিয়ে দেবো। অ্যাকর্ডিংলি সার্কিট হাউসে মহেন্দ্র চৌধুরী এলো, হওয়ার পর আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, পিকে দত্ত আমার সাথে ইন্টারভিউ দিল। ওই সবাই ল্যান্ড রেভিনিউ বোর্ডের মেম্বারও ছিল সার্কিট হাউসে, আর ছিল করিমগঞ্জের রথিন সেন, যিনি ডেপুটি স্পিকার হয়েছিলেন পরে, উনি ছিলেন করিমগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট,
উনি আমার কথা শুনে বললেন, আরে খেলাধুলার জন্য মাঠ দেয় না, এরা কী রে, এরা এই যে নানান কথা বলে একটা বক্তৃতা দিলেন আর কি। তখন মহেন্দ্র সিং এখানে তৎক্ষণাৎ আমার ফোনটা আমার পিটিশনটা নিয়ে মেমোরেন্ডামটা এটার উপরে ডিসিকে নির্দেশ দিলেন ইমিডিয়েটলি তাদেরকে এই জায়গায় হ্যান্ড ওভার করো। তখন ডিসি মানে কাছাড়ের ডিসি শিলচরে থাকতো, তো এই শিলচরের ডিসি তখন মিনিস্টার অর্ডার পেয়ে এখানে ডিসিকে বললো যে তুমি হ্যান্ড ওভার করো। ওই তখন 14 বিঘা 18 কাঠা জায়গা হ্যান্ড ওভার করে তখন আমি স্পোর্টস কাউন্সিলকে একটা গ্রান্ট আনি। এটা পরে 68-এ, আর 63-তে আমরা এফিলিয়েশন আনি আসাম ফুটবলের। তারপরে গিয়ে স্টেট লেভেলে কম্পিটিশন আরম্ভ হইলো, আর 68-এ আমরা মাঠ পেলাম। তারপরে স্পোর্টস কাউন্সিলে অ্যাপ্লাই করলাম, ওরা আমাদেরকে 25,000 টাকা গ্রান্ট দিয়েছিল। সেই থেকে আরম্ভ হলো আর কি। আস্তে আস্তে তোর পরবর্তীকালে তো গৌতম রায় এমএলএ হলো, মিনিস্টার হলো, সে পরবর্তী যেসব ইমপ্রুভমেন্ট মাঠের ওই যে বিল্ডিংটা প্যাভিলিয়ন বানানো বা অন্যান্য আনুষঙ্গিক জিনিস গৌতম রায় সব করেছে পরবর্তীকালে। আর এখন এটা বোধহয় এখনের যে স্টেডিয়ামটা, এটা খুব সময় আমি যতদূর শুনি আইটিআর বোধহয় কোন ফান্ড থেকে হয়েছে না, এরকম একটা গভর্নমেন্টের আইটিআর কি একটা ফান্ড একটা আছে, ওরা একটা দিয়েছে ফান্ড এখানের জন্য। তারা বোধহয় আরও 2-1 জায়গায় করেছে নাকি জানি না। হাইলাকান্দি ওটাও বোধহয় ওই ফান্ড থেকেই হয়েছে বুঝি, ওখানে যে স্টেডিয়ামটা হইল। তো জেলা ক্রীড়া সংস্থা কি তখনই গড়ে উঠেছিল? ও 63-তে প্রথম বয়স 60-তে। তখন জেনারেল সেক্রেটারি ছিল, প্রেসিডেন্ট ছিল ইএসি আশিস দত্ত। প্রথম যে অ্যাসোসিয়েশনটা হয় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা হয়, তখন প্রেসিডেন্ট ছিল আশিস দত্ত, ইএসি ছিল এখানে, একটু স্পোর্টস মাইন্ডেড ছিল। আর জেনারেল সেক্রেটারি ছিল যশোদারঞ্জন শিকদার বলে কন্ট্রাক্টর ভদ্রলোক। আর আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি 63-তে। আর 64-এ ওই উনি ছেড়ে দিলেন, আমি হয়ে গেলাম সেক্রেটারি। আর 64 থেকে 74 পর্যন্ত আমি জেনারেল সেক্রেটারি ছিলাম আর কি। তখন ওই স্টেট লেভেলে কম্পিটিশন হতো আমাদের, আমরাও যেতাম, বাইরের টিমও আসতো। স্টেট লেভেলে এফিলিয়েটেড খেলাগুলো হইতো আর কি। তার পরবর্তী এখন হয়তো নানা ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে আর কি। তো আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার কীভাবে করা উচিত না উচিত বা সাংগঠনিক দিক বর্তমান এ নিয়ে যদি বলেন। এখানে আমি যেটা ভাবি যে এখান থেকে খুব স্টেট লেভেলে যদিও 2-1 জন বেরোয়, ন্যাশনাল লেভেলে বেরোয় না। একমাত্র ইন্ডিয়ার ন্যাশনাল জুনিয়র খেলেছিল আফজল হোসেন লস্কর না কি যেন, তার নামটা আমি ভুলে গেছি, এক্স্যাক্টলি মনে হচ্ছে না এখন। আফজল হোসেনই বোধ নাম ছিল। ও জুনিয়র ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আসছিল, জুনিয়র ন্যাশনাল টিমে ফুটবলে। পরবর্তীকালে ন্যাশনাল লেভেলে তো দেখি না, তো স্টেট লেভেলে কিছু কিছু খেলা অনেকেই খেলছে। তোমার এখানে নাম কি, পুলিশের চাকরি করতো ছেলেটার নাম, ওই নামগুলো মনে হচ্ছে না কিছু। কিন্তু যেটা সবচেয়ে আমি সেক্রেটারি থাকা অবস্থায় একবার বিলাসপুরকে এনেছিলাম আর কি, কোচ হিসেবে। নামকরা কোচ ছিল আসামে, এসেছিল তখন। ওই শিলচর যে এনামভূত ট্রফিটা হয়, আমরা সেমিফাইনাল পর্যন্ত গেছিলাম ওই টিমটা। এই কোচিং জিনিসটা এখানে হচ্ছে না, যেটা আমরা বলি, মানে এখান থেকে প্লেয়ার বেরোচ্ছে না কি ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে। এখন কিন্তু ওই যে খেলো ইন্ডিয়া চালু হয়েছে না, নিউজে আসার পরে, খেলো ইন্ডিয়ার থ্রুতে কিন্তু গ্রাম থেকে বেরিয়ে আসছে অনেক ছেলে মেয়ে। দেখো না এখন ওয়ার্ল্ড টেনিসে, ওয়ার্ল্ড স্পোর্টসে, ওয়ার্ল্ড ক্রিকেটে, ওয়ার্ল্ড ব্যাডমিন্টন তো ইন্ডিয়া অনেক নাম অ্যাডভান্সে র্যাঙ্কিংয়ে আছে। বা ওই স্পোর্টসেও যখন অ্যাথলেটিক্সেও অনেক বেরিয়ে আসছে, তীরন্দাজ, শুটার, মেয়েরা সব বেরিয়ে আসছে, সব ন্যাশনাল লেভেলকে ওয়ার্ল্ড লেভেলে বেরিয়ে আসছে। ওইগুলো সব ট্রেনিংয়ের জন্য হয়। তো আমাদের এখানে এই হাইলাকান্দিতে বিশেষ করলাম এই কোচিং জিনিসটাই নাই বোঝায়, যার জন্য প্লেয়ার বেরিয়ে আসছে না। ট্যালেন্ট আছে, আগামী দিনে এইসব ট্যালেন্টকে কাজে লাগাবার জন্য কোচিং বা কোচ নিয়ে আসা বাইরে থেকে উচিত, সেটাই মনে। এইটাই মাঝে মাঝে 1-2 জন আসে, কিন্তু এইটার জন্য ব্যবহার করতে হবে এই কোচিং সিস্টেমটা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে এখন যেটা খেলো ইন্ডিয়া করে, এততে জায়গায় জায়গায় হয়তো টুর্নামেন্ট হয়তো প্লেয়ার বের করার জন্য, ট্যালেন্ট খুঁজে বার করার জন্য গ্রামেগঞ্জেই হচ্ছে এইসব খেলাধুলা, আর বেরিয়েও আসছে। সেই জিনিসটাই একটু জোর দিতে হবে হাইলাকান্দিতে, এটা একটু কম, কারণ স্টেট লেভেলেই আমরা একটু খেলা দেখতে পাচ্ছি না আর কি। ওটাই আর কি আমি যেটা আমি ফিল করছি আর কি। এটা শ্রীভূমি জেলার প্রত্যেক স্কুলে বর্তমান সময়ে ক্রীড়া শিক্ষক থাকা দরকার বলে মন্তব্য করলেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য বিমান বিহারী সিং। এ নিয়ে তিনি আমাদের জানালেন,
আমরা ডাইরেক্টর অফ স্পোর্টসের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আগের মতো প্রত্যেকটা স্কুলে পিআই পোস্ট করে একটা ছিল, যারা খেলাধুলা চালিয়ে যেত এবং তারা সেই খেলাধুলা কীভাবে চালাতে হয় বা কীভাবে খেলতে হয় সেই অনুশীলনগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিতেন। আমরা সেটা খুব উপকৃত হয়েছিলাম আগে। এখন এক জেলাতে একটা স্কুল বাদে হয়তো আর কোনো পিআই নাই। আমরা অনুরোধ রেখেছিলাম যে প্রত্যেক বিদ্যালয়ে পিআই, একজন করে পিআই দেওয়ার জন্য, খেলাধুলার উন্নতির জন্য। বহুদিন হয়েছে, সেই কথাগুলা আসাম সরকারের কাছে গেছে, কিন্তু কোনো ফল হয়নি। কোনো শিক্ষক কর্তৃক খেলাধুলা চালিয়ে যান, কিন্তু কোনো ট্রেন টিচার মানে পিআইয়ের মতো কোনো টিচার আমাদের এখানে নেই। সেটায় অনেক ক্ষতি হচ্ছে। স্কুল লেভেল থেকে তো ছেলেরা এই বড় আসরে আসবে, তো এই জায়গাটা এখনো পূর্ণ হয়নি। তো আমাদের প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং প্রায়ই সরকারকে এই কথাগুলি তুলে ধরছেন, এবং হয়তো এই সরকার কর্তৃক আবার আমরা প্রত্যেক বিদ্যালয়ে একজনে করে পিআই আমরা পাবো, আমি আশাবাদী। তো আগে তো আপনার সময় স্কুলের কম্পিটিশন হতো, সামার ক্যাম্প হতো, উইন্টার স্কুলের প্রতি খেলাধুলার দায়িত্ব এখন দিয়েছেন। আগে তো জেলা ক্রীড়া সংস্থা বা কোনো স্কুল কর্তৃক এই টুর্নামেন্টগুলো পরিচালনা হতো, মানে এই স্কুল টুর্নামেন্ট যেগুলো হতো ইন্টার ডিস্ট্রিক্ট। আমাদের এখানে ছিল করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর মিলিয়ে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি। এটা একটা বিশাল ব্যাপার ছিল। তো এগুলা বহুদিন ধরে বন্ধ, এবং স্কুল লেভেলে খেলাধুলার দায়িত্ব যেমন জেলা ক্রীড়া সংস্থা কিছুটা নেই, স্কুল লিগ, ফুটবল লিগ, ক্রিকেট লিগ, ভলিবল, এগুলা জেলা ক্রীড়া সংস্থায় করা, কিন্তু মূল দায়িত্ব কিন্তু সরকার দিয়েছে। প্রত্যেকটা জেলায় একজন করে স্পোর্টস অফিসার দিয়েছে। ওরার দায়িত্ব হলো এই স্কুল থেকে প্লেয়ার বার করা এবং সেটা রাজ্যিক স্তরে খেলার উপযুক্ত করার এবং রাজ্যিক স্তরে কম্পিটিশনে অংশগ্রহণ করার। সেটার ঘাটতি আছে আমাদের 3টা জেলায়। সেই দিকেও দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। জেলা ক্রীড়া সংস্থাগুলো আমরা অনুরোধ করব আপনারা সরকারের সাথে আলোচনা করে এর বিহিত একটা ব্যবস্থা করার জন্য। আগে স্কুল টুর্নামেন্ট মানে বিরাট ব্যাপার। স্কুল টুর্নামেন্টের খেলা অনেক ভালো স্ট্যান্ডার্ডে খেলা হতো করিমগঞ্জে, আমরা দেখেছি। বা এইটা স্কুলের টুর্নামেন্ট না আর কেজন চলছে আমরা বুঝতে পারি না, এমন মানে খেলাধুলা এখানে স্কুল লেভেলে হতো আর কি। তো এইসব চেষ্টা করলে হয়তো আবারও ওইগুলা ফিরে আসবে। আর যদি এরকম প্রতিযোগিতামূলক না থাকে খেলোয়াড়দের মধ্যে, তো খেলায় এগিয়ে যায় না। তো এইরকম যদি ইন্টার ডিস্ট্রিক্ট এই জোন হিসাবে, যেমন করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি মিলে যদি স্কুল টুর্নামেন্টগুলো হতো আগের মতো, নিশ্চয়ই ফুটবলার আমরা পেতাম। তাই আশা করব 3টা জেলায় একসঙ্গে বসে এগুলার কিছু ফুটবলের উন্নতি করবে, এগুলার চেষ্টা নেবে। এবং সরকারকে অনুরোধ করছি যে সরকার কর্তৃকও এইগুলার প্রতি দৃষ্টি দেব, যে আমাদের নতুন প্রজন্ম থেকে অনেক খেলোয়াড় আসাম পেতে পারে, তার জন্য চেষ্টা করতে। তখনকার সময় তো দর্শক ভর্তি, মানে মাঠে প্রচুর দর্শক ছিল। মাঠের দর্শক মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এরকম দর্শক হতো স্কুল টুর্নামেন্টে। আর কে জন্য তো হতোই, কিন্তু স্কুল টুর্নামেন্ট বিশেষ করে আমাদের এখানে পাবলিক স্কুল এবং নীলমণি স্কুল, দুটা খুব ভালো স্কুল ছিল, গভর্নমেন্ট স্কুল 3টা। তো এদের খেলাধুলা হলে লুকারণ্য, যেমন ছাত্ররা
মাঠে সবাই উপস্থিত থাকতো। তৎসঙ্গে ক্রীড়াপ্রেমী জনসাধারণ যারা করিমগঞ্জের আছেন তারাও এই বিশেষ খেলাগুলা তারা পর্যবেক্ষণ করতেন, দেখতেন, আনন্দ পেতেন এবং সেখান থেকে অনেক ফুটবলার আমরা পেয়েছি এবং ওরাও রাজ্যিক দলে অনেক ফুটবলার খেলেছে। তো এখন তো মাঠের দর্শকের অনেক অভাব, তার কারণটা কি? তবে ফুটবল যদি আমি ওই যে আমন্ত্রণমূলক ফুটবলের কথা বললাম, এগুলা যদি আবার চালু হয় ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। আর ওই যে পিআই যারা আছেন, আগে পিআইয়ের একটা দায়িত্ব ছিল যে স্কুলের খেলার সময় সব ছাত্রকে নিয়ে মাঠে থাকবার একটা নির্দেশ প্রত্যেক স্কুলের অধ্যক্ষরা দিতেন। এখন নেই এগুলা। আবার যদি চালু হয়, পিআই পোস্টিং হয় প্রত্যেকটা স্কুলে, তবে নিশ্চয়ই এগুলো আবার মাঠে সেই রকম দর্শকের সমাগম হবে বলে আমি মনে করি। তো আপনাদের সময়ে কি কি ইভেন্ট হতো স্কুল লিগগুলোতে? স্কুল তো আগে ছিল, এই যে বললাম ইন্টার ডিস্ট্রিক্ট, যেটা ফুটবল হতো আর কি, ইয়েতে মানে ফুটবল নয়, এই অ্যাথলেটিক্স মিট এবং ফুটবল একসাথে হতো স্কুলে। প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করতো সেখানে সব খেলা ছিল। অ্যাথলেটিক্স, সমস্ত অ্যাথলেটিক্স যত আইটেম আছে, অ্যাথলেটিক্স হতো, ফুটবল হতো, ভলিবল হতো, ক্রিকেটও হতো। এটা একটা বিরাট ব্যাপার, যেখানে হতো একবার করিমগঞ্জ, একবার শিলচর, একবার হাইলাকান্দি, ঘুরে ঘুরে সেটা হতো। এবং প্রত্যেক আইটেম, বিশেষ করে অ্যাথলেটিক্স, তারপরে এইগুলা মেজর যেগুলা ফুটবল, ভলিবল, ক্রিকেট, হকিটা হতো না। কিন্তু এই টুর্নামেন্টে অনেক দর্শক থাকতো, অনেক লোক থাকতো এবং 3 ডিস্ট্রিক্টের প্লেয়ার একটা বাছাইয়ের পর্ব সেখান থেকে হয়ে যেত। তো সেই দিনগুলা আবার ফিরে আসুক, আবার খেলার প্রতি ছেলেরা উৎসাহ হোক, জীবনে ওরা প্রতিষ্ঠিত হোক খেলার মাধ্যমে। এখন তো খেলার একটা গুরুত্ব আছে, ভালো খেললে, রাজ্যিক স্তরে খেললে ভালো চাকরি পাওয়া যায়, এগুলাও আছে। আমি এই প্রজন্মের প্রত্যেক যুবক যুবতীকে অনুরোধ করছি, আপনারা খেলার প্রতি এগিয়ে আসুন এবং খেলার মান যার যার জেলাতে এগিয়ে নিয়ে যান, এটাই আমার অনুরোধ রইল তাদের কাছে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।